জার্মান পদার্থবিদ হারম্যান হুন্ড 1927 সালে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ সম্পর্কিত একটি ধারণা উপস্থাপন করেন। এটাই হুন্ডের নীতি নামে পরিচিত। একই উপস্তরে অনুরূপ শক্তির বিভিন্ন অরবিটালে, উপস্তরের মধ্যে ঢোকার পর বিভিন্ন যে অরবিটাল আছে, অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। আর এই বিজোড় বা অযুগ্ম ইলেকট্রনের স্পিন সর্বদা একই থাকবে। তাহলে একই উপস্তরে তুমি ঢুকবা, একটা উপস্তর আমি এসে ঢুকলাম। অনুরূপ বিভিন্ন শক্তির অরবিটাল, এসে কিন্তু অনেকগুলো অরবিটাল নাই, এসে তো একটাই, সেটা এস অরবিটাল। তুমি জানো যেহেতু অনেকগুলো অরবিটাল নাই, এস উপস্তরের ক্ষেত্রে এস অরবিটাল একটাই, তাই হুন্ডের নীতি এখানে প্রযোজ্য না। বলা হয়েছে একই উপস্তর হয় এস এ যাও, না পি তে যাও, ডি তে যাও, অনুরূপ শক্তির বিভিন্ন অরবিটাল। পির মধ্যে অনুরূপ শক্তি মানে একই শক্তি তিনটা অরবিটাল আছে, px py pz। অনুরূপভাবে ডি উপস্তরে গেলে অনুরূপ শক্তির 5টা অরবিটাল আছে। এফ উপস্তরে গেলে অনুরূপ শক্তির 7টা অরবিটাল আছে। সেই কথা বলছে, একই উপস্তরের অনুরূপ শক্তির বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, টোটাল 6টা। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, টোটাল 10টা। কিন্তু এই ইলেকট্রন গুলো থাকবে কি সর্বাধিক সংখ্যক অযুগ্ম। অযুগ্ম মানে কি একা, সিঙ্গেল বা বিজোড়। এখানে একটা, যদি দুইটা ইলেকট্রন হয় এখানে একটা, এখানে একটা, একসাথে এক জায়গায় দুটো ইলেকট্রন ঢুকবে না। এর কারণ আছে। তাহলে ধরো পি তে 3টা ইলেকট্রন আছে, সাপোজ পি তে 3টা ইলেকট্রন আছে, কোথায় 3টা ইলেকট্রন ঢুকবে? এখানে দুইটা, না দুইটা এখানে না, এখানে একটা অযুগ্ম, এখানে একটা, এখানে একটা। বুঝা গেল? 3টা ইলেকট্রন তিনটাতে একটা একটা করে ঢুকছে। যদি 4টা ইলেকট্রন হয় তাহলে এখন এখানে একটা জোড়া হবে, এই যে 4টা হয়ে গেল। প্রথমে 3টা সিঙ্গেল হওয়ার পর জোড়া হবে। তার মানে আগে অযুগ্ম হবে সবগুলায়, তারপরে যুগ্ম হওয়া শুরু করবে। তাহলে কি বললাম, সর্বাধিক সংখ্যক অযুগ্ম হওয়ার পর তারপরে যদি ইলেকট্রন আসে তারপরে যুগ্ম হবে। কিন্তু সবগুলো অযুগ্ম না দিয়ে তুমি যুগ্ম করতে পারবে না। ধরো ডি তে আছে 6টা ইলেকট্রন, তুমি এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তা দিতে পারবে না। সিস্টেম কি, আগে তোমাকে অযুগ্ম দিতে হবে, সবগুলো অযুগ্ম দিতে হবে, সর্বাধিক অযুগ্ম দেওয়া শেষ, তারপরে যুগ্ম করতে হবে। এরপরে যে কথা বলা হয়েছে, অযুগ্ম ইলেকট্রনের স্পিন সর্বদা একই থাকবে। এটা হচ্ছে স্পিন। অর্থাৎ যদি আমি 5টা, সাপোজ পি তে আমার 3টা ইলেকট্রন দিতে হবে, 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রনের স্পিন হবে একই, অর্থাৎ 3টাই ঘড়ি কাঁটাতে ঘুরতেছে। এই ধরো এরকম, এগুলো কি স্পিন নির্দেশ করে, এরকম স্পিন নির্দেশ করে, বিপরীত স্পিন এই এরকম। তার মানে কি বলা হয়েছে, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন স্পিন সর্বদা কি হবে, একই থাকবে। সবগুলা এরকম একই, উল্টাই দেয়নি, একটা উল্টানো নাই, সবগুলা কি থাকবে, একমুখী থাকবে। হয় সবগুলাই ঘড়ি কাঁটার দিকে, না হয় সবগুলাই ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই যে অযুগ্ম ইলেকট্রন শেষ হওয়ার পর যখন যুগ্ম হবে তখন আবার বিপরীত স্পিন আসবে, তার আগে বিপরীত স্পিন আসবে না। এরপরে যখন আরো ইলেকট্রন আসবে তখন এই ইলেকট্রনগুলো ডাবল হবে। তো ইলেকট্রনগুলো যখন ডাবল হবে তখন স্পিনটা ঘুরে যাবে। আগে যে মুখী ইলেকট্রনগুলো ছিল, পরে ইলেকট্রনটা তার বিপরীতমুখী স্পিন হবে। স্পিনকে এইভাবে প্রকাশ করা হয়েছে। অনুরূপভাবে ডি উপস্তরের অরবিটাল আছে, একই শক্তির 5টি অরবিটাল আছে। একই শক্তির বিভিন্ন অরবিটাল থাকলেই হুন্ডের নীতি প্রযোজ্য। এই 5টা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। প্রথমে একটি একটি বা বিজোড় ইলেকট্রন প্রবেশ করবে। সবগুলো ইলেকট্রন থাকবে একই
স্পিন, এই একই স্পিন। এরপরে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে হবে বিপরীত স্পিন। অনুরূপভাবে এফ এ 7টা এফ উপস্তরে 7টি অরবিটাল রয়েছে। এই 7টি অরবিটাল সমশক্তির একাধিক অরবিটাল থাকলে সেক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। এফ এর যে 7টি অরবিটাল আছে এই 7টি অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে প্রবেশ করবে এবং প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন হবে একমুখী। এরপরে যখন ইলেকট্রন আসবে তখন আবার ডাবল হবে, তখন স্পিনগুলো হবে বিপরীতমুখী। মনে রাখতে হবে কখনো একই অরবিটালে দুটো ইলেকট্রনের স্পিন একমুখী হবে না, অবশ্যই দুটো কি হবে বিপরীতমুখী স্পিন হবে। কারণ একমুখী স্পিন থাকলে তাদের স্থায়িত্ব থাকবে না। এই হচ্ছে হুন্ডের নীতির আলোচনা। কার্বন ছোট পরমাণু থেকে আমরা স্টার্ট করি। কার্বন 6, কার্বন 6 এ আমরা নরমাল ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 4 আর 2p2, এটা আমাদের নরমাল ইলেকট্রন বিন্যাস। হুন্ডের নীতিতে এসে ইলেকট্রন বিন্যাসটা তুমি অনেক ভাবে করতে পারবা। বক্স সিস্টেম আছে 1s2, এর দুটো ইলেকট্রন আছে প্রথম অরবিটাল, যদিও এখানে হুন্ডের নীতি কার্যকর না, তারপরে এখানে আমরা লিখলাম আচ্ছা 1s2 বিপরীত স্পিন দিলাম, সেখানে 2a দিলাম, হুন্ডের নীতি কার্যকর না। 2s2 2p, এই 2p2 আছে না, এখানে 2px 2py 2pz, অর্থাৎ p উপস্তরে তিনটা সমশক্তির অরবিটাল আছে, একটা px একটা py একটা pz, এটা তুমি জানো। এখন এই দুইটা ইলেকট্রন কোথায় যাবে? হুন্ডের নীতিতে বলা হয়েছে সমশক্তির অরবিটালে প্রথমে কি হবে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে, এই দুটাকে অযুগ্ম বানাইতে হবে। এই যে অযুগ্ম একা, এই যে অযুগ্ম একা। তারপরে কি বলছে স্পিন হবে একই, স্পিন আমরা একই দিয়েছি। আর 2pz এর কোনো ইলেকট্রন এখন পর্যন্ত নাই। এটা একটা সিস্টেম। তুমি যদি আরো সিস্টেম করতে চাও তো এরকমও করতে পারবা। তুমি ধরো 1s বক্স সিস্টেমও করতে পারো, এই যে 1s, তারপরে 2s, তারপরে আছে 2p। আচ্ছা 2p, এখানে একটা, এখানে একটা, এখানে শূন্য, এইরকম করতে পারবা। আর যদি বক্স সিস্টেম করো, বক্স সিস্টেমের ক্ষেত্রে এরকম করা যেতে পারে। বক্স এটা হচ্ছে 1s, 1s টা উপরেও লিখতে পারবো 1s। তারপরে বক্স আরেকটা বক্সে চলে যাও 2s, তারপরে চলে যাও 2p, এখানে তিনটা ঘর, তাহলে আমরা এখানে ওয়ে দিলাম, তিনটা ওয়ে দিয়েছি 1s 2s। এইখানে এসে আমরা px py pz এগুলো আমরা দেখিয়ে দিব। এটা হচ্ছে 2px 2py, এটা তো শূন্য, 2pz নাইট্রোজেন 7। আমরা দুটো পদ্ধতিতে করে দিচ্ছি 1s2 2s2 2px 7 2px1 2py1 2pz1। এইখানে হুন্ডের নীতি প্রযোজ্য, তাই আমরা সবগুলো অযুগ্ম ইলেকট্রন করছি এবং একই স্পিন করে দিয়েছি। আর যদি তুমি বক্স সিস্টেম করো তাহলে এখানে তুমি দিবা এই যে 1s 1s, তবে 1s কে উপরেও লেখা যাবে, এটাও একটা নিয়ম। 2s 2s,
তারপরে এখানে আছে এটা 2px, এটা 2py, এটা 2z। এই হলো নাইট্রোজেন সিজন 8 1s2 2s2 4 2p4 2px 2py 2pz। প্রথম আমাদের ইলেকট্রন থাকবে একটা করে, হুন্ডের নীতি অনুসারে একটা করে একই স্পিনে, একটা করে দিলাম একই স্পিন। আমাদের ইলেকট্রন হয়ে গেল 7টি, আরো একটা দরকার, তাহলে এটা এখন বিপরীত স্পিন হয়ে যুগ্ম হয়ে গেল। প্রথমে অযুগ্ম বসাই দিতে হবে, তারপরে যুগ্ম বসাই দিতে হবে। এইখানে আমাদের হুন্ডের নীতি প্রযোজ্য হয়েছে। আমরা যদি বক্স সিস্টেমে করি তাহলে প্রথম বক্সে দুটো ইলেকট্রন আছে 1s, দ্বিতীয় বক্সে দুটো ইলেকট্রন আছে 2s, তৃতীয় বক্সে px এর দুটো, py একটা, pz এর একটা, 2px 2py 2pz দুটো, এখানে একটা, এটা আছে 2px, এটা 2py 1s2 2s2। তারপর আছে 2p6 2px2 2py2 2pz2। এখানে আমরা কিন্তু এইটুকু আমরা ইচ্ছা করলে 2p6 একবারে লিখতে পারতাম, শুধু বহিস্থ কক্ষপথটা আমাদের স্পিনগুলো ঠিকমতো দেখাইলেই চলবে। তারপর আছে 3s2, এরপরে 3px 3py 3pz। আমাদের ইলেকট্রন আছে 15টা, 4 আর 6 10 10 তে 12, আর থাকবে 3টা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন দেব, পরের অরবিটালে আরেকটা, পরের অরবিটাল আরেকটা, কারণ সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে হবে এবং প্রত্যেকটা অরবিটাল একই স্পিন হতে হবে। এটা আমরা যদি বক্স পদ্ধতিতে করি তাহলে প্রথম বক্সে দুটো ইলেকট্রন, সেটা আছে 1s, পরের বক্সে দুটো ইলেকট্রন, সেটা আছে 2s, তারপরে বক্সে আছে 6টা ইলেকট্রন, px 2py 2pz, এখানে আছে দুটো, এখানে দুইটা, এখানে দুটো। তারপর আছে 3s এর দুটো ইলেকট্রন, 3s এর দুটো ইলেকট্রন, তারপরে 3p তে আছে 3টা ইলেকট্রন। px 3py 3pz, এই 3টা ইলেকট্রন। এই হয়ে গেল ফার্স্ট প্লাস 15। আমরা যে নরমাল স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস করে সেটা ছিল এরকম, তুমি জানো 1s2 2s2 2p6 3s2 3p6, আর এখানে ছিল 4s2, তারপর নীতি অনুসারে এটা পুরো এখানে ইলেকট্রন যায়, তাহলে 3d ছিল 6। এটা ছিল সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার আমরা হুন্ডের নীতি অনুযায়ী যদি আমরা দেখাই যে উপস্থিতগুলো একাধিক অরবিটাল আছে সেখানে ইলেকট্রনগুলো দেখাবো এবং সেগুলো যে বিপরীত স্পিনে আছে জোড়া জোড়া অবস্থায় সেগুলো দেখাবো। 1s2
2s2 2p6 এখানে এটা ভেঙে দাও 2px 2py 2pz এখানে 6টা ইলেকট্রন আছে দুটো দুটো করে এই 2p টা শেষ এরপরে 3s2 3p6 3p কিন্তু তিনটা অর্বিটাল px 3py 3pz এখনো আছে দুটো করে 6টা ইলেকট্রন এ আছে 3p 3p উপস্থিত তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন আমরা দেখাইলাম এরপর আছে 3d 3d 3dxy 3dyz 3dzx 3d x square minus y square 3dz square ऐसे 3d এর পাঁচটা অরবিটাল এই পাঁচটা অরবিটালে ইলেকট্রন আছে কয়টা মোট ইলেকট্রন আছে 6টা তুমি দেখতে পাচ্ছ 6টা ইলেকট্রন আছে প্রথমে আমরা যাব একটা করে থাকবে সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকবে এবং তাদের স্পিন হবে একই মুখে আমরা সবগুলো একই মুখে স্পিন দিয়েছি আমাদের পাঁচটা হয়েছে আর একটা 6টা এই 6টা দিলাম তারপর এখানে 4s এ আছে দুটো তাহলে এই 3d টা তোমার ভালো করে বুঝতে হবে মূলত আমাদের 3d টা এইটুকুই লাগবে আমরা ইলেকট্রন বিন্যাস করে 3d তে ইলেকট্রনগুলো বুন্ডেল নীতি অনুসারে আছে কিনা সেটা দেখাইতে হবে তাহলে 3d তে আমাদের ইলেকট্রনগুলো প্রথমে আনপেয়ার বা অযুগ্ম করে সবগুলো অরবিটালে একটা করে ইলেকট্রন ঢুকছে সবগুলো স্পিন একমুখী পরে যে ইলেকট্রনটা এসেছে সেটা প্রথম অরবিটালে দুটো হয়েছে বি স্পিনটা ঘুরে গেছে বিপরীত স্পিনমুখী হয়েছে এটা যদি তুমি বক্স পদ্ধতিতে করো তাহলে বক্স পদ্ধতিতে তুমি করতে পারবা সেক্ষেত্রে বক্স পদ্ধতিগুলো অনেক বড় জায়গা লাগবে শুধু 3d এইটুকুই বক্স পদ্ধতিতে তোমাদের বইগুলোতে দেখানো হয়েছে তোমরা দেখবা শুধু 3d বাকিগুলো দেখানো হয়নি কারণ আমাদের শুধু বহিস্থ কক্ষপথটা দেখালেই হবে